নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা। 5 লাখ টন চাল ও 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা। আমদানিতে রাজস্ব কমানো সহ নীতিগত সহায়তা চান ইস্পাত শিল্প উদ্যোক্তারা। সক্ষমতা বাড়াতে দেশেই পণ্য তৈরিতে জোর বাণিজ্য উপদেষ্টার। রূপপুর পারমাণবিক প্রকল্পে ফের বাষ্প নির্গমন পরীক্ষা শুরু। স্থানীয় বাসিন্দাদের অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে গণমাধ্যমের কাছে কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকার এরই মধ্যে আমন ধান সংগ্রহ শুরু করেছে। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময় জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগে সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। এবার সর্বনিম্ন 5 লাখ টন সিদ্ধ চাল, 50,000 টন আতপ ও 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, জানান খাদ্য উপদেষ্টা। আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসন বটেই, এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিসাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, বিভিন্ন রকম জড়িত হবে। সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা আশা করছি যে টার্গেট যেটা দেওয়া হয়েছে, আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা 50,000 টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল আর 50,000 টন আতপ চাল এটা দেওয়া হয়েছে। এটা টার্গেটটা কিন্তু মিনিমাম, তাদেরকে যেটা আমরা বলেছি টার্গেটটা মিনিমাম। ম্যাক্সিমাম যত করতে পারে, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার অভাব হবে না এই জন্যে, কারণ আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। গত 25 বছরের পথ চলায় স্বনির্ভরতা অর্জন করে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশের ইস্পাত শিল্প। তবে রয়েছে নানামুখী সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামাল আমদানিতে রাজস্ব কমানো সহ নীতিগত সহায়তা পেলে আরও গতি পাবে এই শিল্প। রাজধানীতে শুরু হওয়া 3 দিনব্যাপী মেটাল এক্সপো 2025 অনুষ্ঠানে দাবি জানান উদ্যোক্তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, এই খাতের সক্ষমতা বাড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনে নজর দিতে হবে। দেশের ইস্পাত শিল্প একটি প্রতিষ্ঠিত এবং ক্রমবর্ধমান উচ্চ বিনিয়োগের খাত। রিয়েল এস্টেট, জাহাজ নির্মাণ এবং অবকাঠামোগত প্রকল্পে বড় বিনিয়োগের কারণে দেশের চাহিদাও ব্যাপক। তাই তো বিশ্বের শীর্ষস্থানীয় 100টি কারখানার মধ্যে 68টি এখন বাংলাদেশে অবস্থিত। সব মিলে দেশে বিপুল সম্ভাবনাময় এই খাত। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিনব্যাপী মেটাল এক্সপো 2025। অংশ নিয়েছে জাপান, চায়না সহ দেশি বিদেশি প্রায় 40টি কোম্পানি। উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় এ খাতের উদ্যোক্তারা বলেন, বিপুল সম্ভাবনা থাকার পরও নানা সংকটে রয়েছে এই খাত। বলেন, কাঁচামাল আমদানিতে রাজস্ব কমানো সহ নীতিগত সহায়তারও প্রয়োজন। অনেক কোম্পানি আছে যারা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করে, ওনারা ট্রেডিং করে, লোকাল মার্কেটে ওনারা ট্রেডিং করে, ওনারা মার্কেট থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আন্ডার ভ্যালুতে, সেকেন্ডারি ডিক্লেয়ার দিয়ে মাল নিয়ে আসে, প্রাইম মাল এনে বাংলাদেশে কম দামে বিক্রি করে। এবং এই মালগুলো কিনতেছে হচ্ছে ছোটো ছোটো স্টিল বিল্ডিং কোম্পানিগুলো। ছোটো ছোটো স্টিল বিল্ডিং কোম্পানিগুলো ট্যাক্স ব্যাটের আওতামুক্ত না, ওরা ট্যাক্স ব্যাট দিচ্ছে না বিদায় আমরা যখন মার্কেটে কম্পিটিশন করতে যাই তখন ওদের সাথে আমরা পেরে উঠতেছি না। এই ডিউটি ফ্রি এসআরওর জন্য আমরা লোকাল কোম্পানিগুলো বড় কোনো প্রজেক্টে অংশগ্রহণ করতে পারছি না। আমরা আশা করব এই ডিউটি ফ্রি বেনিফিট বন্ধ করে দেশীয় কোম্পানিকে সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানে ইস্পাত আমদানি নির্ভরতা থেকে বের হওয়ার গুরুত্বারোপ করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নিজেদের সক্ষমতা বাড়াতে দেশেই বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে হবে। কেন আমরা স্লোলি একটু ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের দিকে তাকাচ্ছি না? কেন আমরা বলছি না যে না ঠিক আছে, একটা 10,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট বা 15,000 কোটি টাকার স্টিল ইম্পোর্ট হয়, এটা আমরা নিজেরা বানাবো, অথবা এর নাট বোল্ট নিজেরা বানাবো, স্ক্রু নিজেরা বানাবো, এর প্লেনশিপ নিজেরা বানাবো, সিয়ার কয়েল নিজেরা বানাবো। স্টিলের স্ট্রাকচার পুনরায় ব্যবহারযোগ্য। শুধু কমার্শিয়াল স্ট্রাকচার নয়, নন কমার্শিয়াল সেক্টরেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। জলবায়ুর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলো।
জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পরামর্শ তাদের। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষের দিকেও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। তবে ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো। ব্রাজিলের বেলেম থেকে আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। COP30 সম্মেলনে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলায় ন্যায়, উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক সংহতির জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। সম্মেলনের শেষের দিকে এসেও একটি ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান দেশগুলোর। তবে আগের মতোই উন্নয়নশীল দেশগুলোর আহ্বানে কর্ণপাত করছে না বিশ্ব মোড়লরা। জলবায়ুর ক্ষতি পোষাতে নারাজ তারা, বলছেন মানিয়ে নিতে হবে। তাই এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। গ্লোবাল গোল অ্যাডাপ্টেশন এবার অ্যাপ্রুভ হবে। যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে বাস্তবায়নের জন্য উন্নত রাষ্ট্রগুলিকে টাকা দিতেই হবে, কারণ এটা তখন তারা কমিটমেন্ট যে আমরা ঠিক আছে, আমরা এই ইন্ডিকেটরগুলিকে আমরা অ্যাপ্রুভ করলাম। তাহলে এবারের জলবায়ু সম্মেলন থেকেও কি বাংলাদেশ ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরবে? এমন প্রশ্নের সাথেও একমত নন সরকারের প্রতিনিধিরা। বলেন দেন দরবারের মাধ্যমে খোলা হয়েছে আলোচনার পথ। বাকুটো বেলেম যেটা $300 বিলিয়ন থেকে $1.3 ট্রিলিয়ন কিভাবে করা যায়, এটা একটা। সেকেন্ড হচ্ছে লস এন্ড ড্যামেজের বিষয়টা। লস এন্ড ড্যামেজের বিষয়টা আপনারা জানেন 3 বছর ধরে আমরা কথা বলছি, কিন্তু এটা তো আমাদের তো কথা বললে হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফান্ড। তো সেই ফান্ডটা হতে যাচ্ছে, এটার গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে আমাদের নেগোসিয়েশনটা চলছে। সীমিত বাজেট থেকে দুর্যোগ মোকাবেলায় ব্যয় করতে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিযোজন অর্থায়ন বছরে কমপক্ষে $12,000 কোটি উন্নীত করার দাবি উঠেছে। ঋণ নয়, যা হবে অনুদান। গ্লোবাল গোল, গ্লোবাল ইন্ডিকেটর, টার্গেট সেট হয়ে গেছে। এখন ঝুলে আছে যে আমি সেট করলাম গ্লোবাল গোল, গ্লোবাল টার্গেট, ইন্ডিকেটর, তার সাথে অ্যালাইন করে আমি ন্যাশনাল টার্গেট, ন্যাশনাল গোল, ইন্ডিকেটর ঠিক করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন করবো কিভাবে? জলবায়ু উদ্যোগকে রাজনীতিকীকরণ ও বাণিজ্যিকীকরণ পরিস্থিতি জটিল করছে। তাই এখনই সিদ্ধান্ত না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলা কঠিন হবে। রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে, সেসব দেশ চাই না উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বে পরিবেশের ভারসাম্য নিয়ে আসুক, কারণ এখানে তাদের ব্যবসার প্রশ্ন। তাই জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কোনো সুখবর আসেনি। আর মাত্র বাকি আছে 2 দিন। এই 2 দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তাও অনিশ্চিত। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মৌখিক নির্দেশনা দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দেন উচ্চ আদালত। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে পরিকল্পিত বাষ্প নির্গমন সহ অন্যান্য কারিগরি পরীক্ষা। এসব পরীক্ষার আকস্মিক শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তবে কখন এই বাষ্প নির্গমন হবে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব সহ অন্যান্য কারিগরি সক্ষমতা আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন এর পর্যবেক্ষণ সুপারিশ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায় এই পরীক্ষা চলবে আগামী 4 থেকে 5 দিন। গণমাধ্যমকে দেয়া বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সময় উচ্চচাপে বাষ্প বের হবার কারণে বিকট শব্দ হতে পারে, যা কয়েক মিনিট থেকে কিছু সময় স্থায়ী থাকবে। এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো পরীক্ষা চালানোর আগে, পরীক্ষা বা কোনো মেশিন চালানোর আগে 100% সেফটি নিরাপত্তা পরীক্ষা করে তারপরে চালানো হয়। আশা করতেছি এখানে বাইরে কোনো কিছু ঘটবে না। তবে স্থানীয়রা বলছেন, পরীক্ষার সময় আকস্মিক শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আগ থেকে মাইকিং বা প্রচারণা করা হলে সাধারণের মধ্যে ভীতি দূর হবে।
গুলো টেস্টের জন্য যে শব্দগুলো হয়, আচমকা শব্দ, এরকম ধোয়া উঠছে, এগুলোর জন্য অনেকটা ভয় পাই মাঝে মাঝে। প্রথমে যে সাউন্ডটা হয়েছিল, এই সাউন্ডটা আমরা আতঙ্ক হয়েছি আর কি। এই ভেতরে লোকজন আসে, চার দোকানে শুট করে কোথায় মানুষের টেস্ট হবে সবভাবে, এখন আমাদের আর ভয়টা লাগে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 13তম এগ্রোটেক বাংলাদেশ নামক আন্তর্জাতিক প্রদর্শনী। দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় প্রদর্শিত হচ্ছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভাবনী সমাধান। প্রদর্শনীতে আরও আছে অটো, সেমি অটো, রাইস মিল, ফিড মিল, সুজি ও ফ্লাওয়ার মিল, অয়েল মিল, ডাল মিল, স্টার্চ প্ল্যান্ট, কোল্ড স্টোরেজ মেশিন, টেকনোলজি, মাংস প্রক্রিয়াজাত ও প্যাকেজিং মেশিনারি। বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। নতুন কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন করেছে লায়ন কল্লোলের মামা লেমন ডিশওয়াশ। সকালে রাজধানীর এক হোটেলে মিট দ্য প্রেস আয়োজনের মাধ্যমে ক্যাম্পেইন উদ্বোধন হয়। বাংলাদেশের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি ও নিরাপদ খাদ্য ব্যবস্থা শেখানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড, কল্লোল গ্রুপ অফ কোম্পানিজের প্রতিনিধি সহ শীর্ষস্থানীয় সাংবাদিক ও অন্যান্য স্টেক হোল্ডাররা। বর্তমানে ক্যাম্পেইনটি মানিকগঞ্জের 651টি স্কুলে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর হাত ধোয়া, খাবার নিরাপদ রাখা ও সঠিকভাবে থালা বাসন পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ অভ্যাস শিখছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল ফোনের জন্য উপযোগী ওয়েবসাইট উদ্বোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় মোবাইল ফোনে ব্যবহার উপযোগী এই ওয়েবসাইট তৈরি হয়। এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে মোবাইলে ওয়েবসাইটে প্রবেশ করে আবহাওয়া পূর্বাভাসের তথ্য পাওয়া যাবে। আবহাওয়া পূর্বাভাস, সতর্কতা বার্তা ও জলবায়ুর তথ্য আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন করা হয়েছে ওয়েবসাইটটি। এটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কারিগরি সহায়তা প্রকল্প স্ট্রেংথেনিং দ্য ক্যাপাসিটি অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসের আওতায় তৈরি। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ আয়োজন করে হারপিক বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বর্তমান ও ভবিষ্যৎ স্যানিটেশন ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী বিষয়ে কি নোট বক্তব্য দেন ডক্টর আব্দুল্লাহ আল মুইদ। বলেন, টয়লেট শুধু প্রয়োজনে ব্যবহারের জন্যই নয়, বরং এটি স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।